একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠকুটো এক জায়গায় জড়ো করছি, সাধু এসে কাছে বসলো। তারপর বলল, তুমি প্রকৃতির সংহার শক্তিতে বিশ্বাস করো? আগে ঠিক বুঝতে পারলাম না। প্রকৃতির অনেক রকম শক্তি আছে। যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে, এগুলোতে আমাদের প্রাণ বাঁচে, এগুলো শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ, এগুলো হলো সংহারক শক্তি। এছাড়াও নানা ধরনের অদৃশ্য অদ্ভুত মারক শক্তি আছে, সাধনার দ্বারা তাদের জাগ্রত করা যায়। যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে এক ধরনের ক্রূর নিষ্ঠুর অপশক্তি। তার মারক ক্ষমতাও অমোঘ। একবার জাগ্রত হলে কাজ শেষ না করা অবধি তার নিদ্রা নেই। আমার গা শিরশির করছিল। বললাম, আর যদি কাজ শেষ না করতে পারে, যদি বাধা পায়? বেতালকে বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করে। এসব আগুন নিয়ে খেলা। সাধু একটু চুপ করে থেকে বলল, আজ রাত্রিরে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো। তুমি ভয় পাবে না তো? প্রথমে ভাবলাম বলি হ্যাঁ, তারপর জিনিসপত্র পোটলা করে পালাই। কিন্তু কেমন একটা আকর্ষণ হলো। বললাম, না, আপনি কি এরই সাধনা করছিলেন? তাই সেদিন রাত্রির যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করল। জবা ফুলের মালা, রক্ত, চন্দন এসব আগে থেকেই জোগাড় করা ছিল। সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো, তারপর সেটাকে কোমর অবধি পুঁতল মাটিতে। তার চারদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুতুলটায় চন্দনের ছিটে দিতে লাগলো। এসব হলে ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুপড়িতে একটা মরার খুলি ছিল, আগেই দেখেছি। সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, সে বন্ধ সরাটা কই? আমি সরা এনে দিলাম। সাধু আটাগুলো নোক দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুলল। দেখলাম 3 দিন পোড়ানোতে ভেতরের পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে। সেই ছাই এক চিমটি নিয়ে মদে মেশালো সাধু, তারপর ঢক ঢক করে মদটা গলায় ঢেলে নিল। খাওয়ার পরেই সাধুর আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট কোটরে গিয়ে যেন 2 টুকরো কয়লার মতো জ্বলতে লাগলো। আমার দিকে ফিরে সাধু বলল, শুকনো কাঠ দিয়ে একটা ধুনি করো। করলাম। ধুনি বেশ জ্বলে উঠতে সাধু রক্তচন্দন দিয়ে ধুনি পুজো করল। তারপর তামার কোষায় গাওয়া ঘি, একটা জবা ফুল, আরো কি সব যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারদিক। আর সাধু বিকৃত গলায় হেসে উঠল। আর আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভেতরে ধুনির মধ্যে থেকে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে কোথায় যেন মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম।
মূর্তিটাকে খুব পরিষ্কারভাবে যে দেখেছিলাম তা বলতে পারি না, তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতেই বুক ঠান্ডা হয়ে আসে। বিশাল স্থূল ও রাত্রির অন্ধকার দিয়ে তৈরি যেন একটা অপছায়া। সাধু বলল, দেখলে ওই বেতাল? কোথায় গেল? এদিকে সরে এসো। আমি আসল কথাটা এতদিন তোমাকে বলিনি, আজ বলি। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে মাইল 20 দূরে একটা গ্রামে আমি মাধব ঘোষ বলে একজন লোকের বাড়ি রাত্রিরে আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ? তাহলে এই কাপালি কি সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল? বটে। সাধু এদিকে বলে চলেছে, সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হওয়ার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরদিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চাইলাম। মাধব দিল তো নাই, উপরন্তু আমাকে অকথ্য অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সে অপমান আমার বুকে কাঁটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসবার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কাও দিয়েছিল। আমার গায়ে হাত? আচ্ছা মাধব ঘোষ, এইবার দেখবো তোমাকে। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? করবো কি, করেছি। এই যে বেতাল জাগিয়ে পাঠালাম, কোথায় গেল সে? পাঠালাম ওই মাধব ঘোষের বাড়িতে। এইবার সে বুঝবে কাকে সে অপমান করেছিল। কি হবে মাধব ঘোষের? আজ তার নিজের কিছু ক্ষতি হবে না। আজ তার বাড়িতে একটা কিছু করে আসবে বেতাল। এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি। কাল অমাবস্যা, কাল পূর্ণাহুতি দেব হোম করে। ওই যে নিম কাঠের পুতুল দেখছো, ওটা হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়ি। তারপর পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠোনে কি আম বাগানের মধ্যে। ভয়ঙ্কর বিভৎস অপমৃত্যু। কেউ কিচ্ছুটি টের পাবে না যে কোথা দিয়ে কি হলো।